পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে। কি বললেন টেলিফোন করে তিনি? শেখ হাসিনা এবার দীর্ঘদিন পর দেশের বাইরে ঈদ করেছেন, তার ঈদ কেমন কাটলো? ডক্টর ইউনূসকে সহযোগিতা থেকে ফিরে আসছে বিএনপি। বিএনপি এখন উভয় সংকটে পড়েছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের জন্য সুপারিশমালা জমা দিয়েছে, তাদের সুপারিশমালার উপর তাদের মতামত জমা দিয়েছে বিএনপি। দুঃসংবাদটি হলো বিএনপি এবং জামাতের ভিতরে রাজশাহীতে একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটিকে আমরা ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন ছাড়া ভালো কিছু বলার কোনো সুযোগ নাই। সেভেন সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে। তাও এমন এক জায়গায় গিয়ে এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পেটানোর প্রতিবাদ করা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মারা গেছে দুই ভাই। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ, তবে এখনও মামলা দায়ের হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দীর্ঘদিন পর স্বৈরাচার মুক্ত হয়েছি, আর স্বৈরাচার মুক্ত হওয়ার সঙ্গে পুরো বাংলাদেশের এবারের ঈদটি ছিল ব্যতিক্রম। প্রতিবারই আমরা দেখি যারা নারীর টানে বাড়ি ফেরেন তাদের মধ্যে অস্থিরতা, কী করে বাড়ি যাবেন, টিকিট প্রাপ্তি নিয়ে চলে দৌড়ঝাঁপ। বহু মানুষ শেষ পর্যন্ত টিকিট পান না, বহু মানুষ শেষ পর্যন্ত প্রিয়জনের সাথে ঈদ করতে পারেন না, আবার বহু মানুষ রাস্তায় তাদের ঈদের সময়টি কেটে যায় দীর্ঘ জ্যামের কারণে। কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটেছে। বাজারে জিনিসপত্রের যেমন দাম বৃদ্ধি পায়নি, সব আমাদের নাগালের ভেতরেই ছিল। পুরো রোজার মাসে আমাদের কোনো রকম ভোগান্তির সৃষ্টি হয়নি, আবার বাড়ি ফেরার ক্ষেত্রেও আমরা কোনো ভোগান্তির খবর পাইনি। প্রতিবার ঈদে বাড়ি ফেরা এবং আবার বাড়ি থেকে কর্মস্থলে ফেরা নিয়ে আমরা দেখি প্রচুর মানুষের প্রাণহানি ঘটে সড়ক দুর্ঘটনায়। এবারই তার ব্যতিক্রম ঘটল। আল্লাহ এভাবেই আমাদের দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন এবং শান্তি এনে দিয়েছেন। মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় যে খবরটি, শেখ হাসিনা এবারই তিনি তার প্রিয় দেশ ভারতে ঈদ উদযাপন করেছেন, এবং সেখানে তার ঈদটি ছিল নাকি একটা ঘরের মধ্যে বন্দি। তিনি যখন দেখলেন যে বাংলাদেশের মানুষ খুব আনন্দে আছে, বাংলাদেশের মানুষের রমজান ঈদ ভালো কাটছে, তখন তিনি এক অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছেন। অনেক নেতাকর্মীকে এমনটিও নাকি বলেছেন যে কি করে সম্ভব। অর্থাৎ শেখ হাসিনা ভাবতেন তার শাসনেই বাংলার মানুষ ভালো ছিল, কিন্তু এবার প্রফেসর ইউনূসের শাসনে বাংলাদেশ যে এক অন্যরকম ঈদ উদযাপন করেছে, এটি হয়তো তার ভালো লাগছে না। দর্শক, এর চেয়ে বেশি তথ্য আমরা এখনও পাইনি, কিছু তথ্য গণমাধ্যমের সূত্র থেকেই তুলে আনা। 3 নম্বর যে খবরটি, সেটি হলো ভারতের পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ, তিনি টেলিফোন করেছেন আমাদের প্রফেসর ইউনূসকে। ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো রয়েছে এটা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেছেন। প্রফেসর ইউনূসও শাহবাজ শরীফ এবং পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। শাহবাজ শরীফ বলেছেন যে পাকিস্তান বাংলাদেশের সাথে আরও অনেকগুলো বিষয় একসাথে কাজ করতে চায়। আমরা জানি আগামী 22 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তিনি বাংলাদেশ সফরে আসবেন একটা বাণিজ্যিক প্রতিনিধি টিমকে নিয়ে, এবং এই সময়টাতে অনেকগুলো চুক্তি হবার কথা রয়েছে। হাসিনা বিদায় নেওয়ার পর আর প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর পাকিস্তান থেকে আমরা একাধিকবার দেখেছি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে, এবং এই প্রথম, অর্থাৎ
কি বলবো যে 2012 সালের পর পাকিস্তানের কোনো হাই অফিসিয়াল বা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন 22 এপ্রিল। আমরা মনে করছি যে ভারতের গ্রিপ থেকে বাংলাদেশ আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। ডক্টর ইউনূসকে সহযোগিতা থেকে ফিরে আসছে বিএনপি। বিএনপি এখন উভয় সংকটে পড়েছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের জন্য সুপারিশমালা জমা দিয়েছে। তাদের সুপারিশমালার উপর তাদের মতামত জমা দিয়েছে বিএনপি। কিন্তু মতামত জমা দিলেও বিএনপি ওই মতামতের উপরেই এখন ইস্তেকামাত না। মানে প্রফেসর ইউনূসকে যেটা বলে এসেছিল যে আমরা এই সংস্কার করেন, এই সংস্কার করেন, আমরা আমাদের মত এইটা, এখন সেটাও মানতে চায় না। মানে বিএনপি যা বলে এসেছে, যতটুকু কোঅপারেট করেছিল, সেটাও এখন মানবে না। 31 দফা ফলো করা হলে সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই, মির্জা আব্বাস। এর মানে কি? এই যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করেছে, বিএনপির নেতারা সেটা স্টাডি করে তাদের মতামত জমা দিয়ে এসেছে আনুষ্ঠানিকভাবে। ঠিক আছে, বেশিরভাগই নেতিবাচক মতামত, কিন্তু কিছু কিছু বিষয় তো মতামত দিয়ে এসেছে। এখন আবার বলছে কিচ্ছু দরকার নেই, 31 দফাই শেষ। 31 দফা ওটা একটা জান্নাতি মেডিসিন, মানে ভোট একটা জান্নাতি মেডিসিন। এমনভাবে বলছে যে পৃথিবীতে এটা এক স্বর্গীয় অমৃত, এটা খেলেই সব সমস্যার সমাধান, আবে হায়াত, এরকম একটা ভাব বিএনপি। 31 দফাকে এমনভাবে বিএনপি উপস্থাপন করছে যে 31 দফা হচ্ছে বাইবেল। এটা মনে হয় স্বর্গ থেকে নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে। 31 দফাটা এতদিন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, তারেক রহমানের উপর নাজিল হয়েছে। অতএব এটা করলেই কিছু লাগবে না, এমন একটা ভাব। তো এটা বিএনপির জন্য একটা উভয় সংকট। একদিকে সংস্কার কমিশনের কাছে মতামত দেয়, ঠিক আছে, আপনার পারলে বলেন যে আমরা কোনো মতামত কিচ্ছু দেবো না, আমাদের 31 দফা ওয়েবসাইটে আছে, ওইটা দেখে নেন, ওইটি আমাদের মতামত। বলতেন পারলে, সাহস হলে, পারলেন না। এর মানে দেখেন, বিএনপি না পারছে সরকারের বিরুদ্ধে মাঠে নামতে, আবার বলছে যে মাঠে নামবো। আবার প্রফেসর ইউনূসকে সমর্থন, কাজে কর্মে সমর্থন করছে না, কিন্তু উপরে উপরে সমর্থন করছে, তার প্রশংসাও করছে, বিরোধিতাও করছে। মানে কি করবে বুঝতে পারছে না। নতুন সংকটে, নতুন সমস্যায় বিএনপি, নতুন পরিস্থিতিতে বিএনপি। 31 দফা ফলো করা হলে সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই, মানে এটা মনে হয় যে ওই নাজিল হয়েছে তারেক রহমানের উপর। 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে? আচ্ছা, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে? আপনার যে সংবিধান, ভারতের সংবিধান, যেটা বিএনপি রাখতে চায়, এই সংবিধানের ধারাবাহিকতার কথা বিএনপি বলে আসছে। সেই সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। তাহলে 2029 সাল পর্যন্ত বিএনপির মতেই থাকা যায়। ঠিক আছে, জবাব পেয়েছেন যে কতদিন নির্বাচন ছাড়া থাকা যায়। আরেকটা বিষয়, নির্বাচন ছাড়া কিয়ামত পর্যন্ত থাকা যায়। নির্বাচন কি? এটা কি জান্নাতি মেডিসিন? নির্বাচন এটা গণতন্ত্রের একটা পার্ট এবং জনগণের মত প্রকাশের একটা পদ্ধতি। এখন জনগণ যদি অন্যভাবে মত প্রকাশ করে, জনগণ যদি গণভোট দেয়, বা জনগণ বিভিন্নভাবে তাদের মত প্রকাশ করতে পারে। অতএব নির্বাচন কিয়ামত পর্যন্ত না হলেও কিছু না, এটা এমন কিছু না যে এটা ছাড়া চলা যায় না, মানুষ মারা যাবে, এটা কিছু না। গণতন্ত্র বিভিন্নভাবে প্র্যাকটিস হতে পারে। অতএব এইসব উল্টাপাল্টা থিওরি জনগণকে বুঝিয়ে লাভ নেই। 7 সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও 7 সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে। তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। যাই হোক, ক্ষমতা গ্রহণের পরপরই 7 সিস্টার্স নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আর এটার জেরে ভারত নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। গেল ঈদের আগে, আমাদের ঈদের মাত্র 2-3 দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করে এসেছিলেন, আপনাদের খেয়াল আছে তো? সেই চীন সফরে গিয়া তিনি একটা বক্তব্য দিয়েছেন 7 সিস্টার্স নিয়ে, যেটার
তাত্ত্বিক গুরুত্ব অনেক বড় আকারের বলেই মনে করছেন যারা বিশ্লেষক আছেন তারা। এখানে আপনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তাদেরকে নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অর্থাৎ স্থল বেষ্টিত, সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। শব্দটার গুরুত্ব বুঝেন যে এই 7টি রাজ্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। বাংলাদেশই এই 7টা রাজ্যের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এই কথা উনি বলার পরে এ নিয়ে ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ওনার এই বক্তব্যকে ভারতের রাজনীতিবিদরা হুমকি হিসাবেই মনে করছে বা ওয়ার্নিং হিসাবে মনে করছে। যদিও এই বিষয়টা নিয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লি কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি, তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি, আসলে বোঝা নাই, বুঝবা আস্তে আস্তে বুঝবা। অপরদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বীণা সিকরি তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য ভারতের জন্য হতাশাজনক। এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। ডক্টর ইউনূস জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে, একটা চুক্তিও রয়েছে। এগুলা আওয়ামী লীগের আমলের চুক্তি, এই সরকারের সময় এসে অনেক কিছুই মুক্তবরে পড়েছে। তার বক্তব্য মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্সে বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি তার বক্তব্য স্পষ্ট যে যদি আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসাবে কোনো অধিকার আশা করতে পারে না। কোথায়? তো ঈদের আমেজের ভিতরেই প্রিয় দর্শক একটি দুঃসংবাদ বলছি। দুঃসংবাদটি হলো বিএনপি এবং জামাতের ভিতরে রাজশাহীতে একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটিকে আমরা ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন ছাড়া ভালো কিছু বলার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, আমরা জামাত এবং বিএনপিকে একসাথে এক কাতারে দাঁড়িয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার আমরা দেখেছিলাম 15.5 বছর। আর আজকে নতুন বাংলাদেশ হতে না হতেই, এখনো নির্বাচন হয়নি, এখনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসে নাই, কিন্তু এরই মাঝে একে অপরের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্যে যদি হামলা চালায় এবং কাউকে হত্যা করার মতন অবস্থায় চলে যা, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই সোনার বাংলার তরুণরা, এই সোনার বাংলার জিনজিরা কিন্তু তাদেরকে গ্রহণ করবে না। তাই আমি বলবো বিএনপি বা জামাত যেই এই ধরনের অপরাধে লিপ্ত হচ্ছেন তারা সাবধান হয়ে যান, নতুবা আগামীতে আওয়ামী লীগের যা ভাগ্যে ঘটেছে আপনাদের ভাগ্যে তাই ঘটবে বলে কিন্তু বিশ্লেষকরা বারবার আপনাদেরকে সতর্ক করছে। আমি দুটা দলকেই সতর্ক করব, দুটা দলকেই বলবো যে আপনাদের ভিতরে উগ্রতা যার যেখানে আছে সেই উগ্রতা বন্ধ করে একে অপরের বন্ধু হয়ে কাজ করুন এবং দেশ গড়ার জন্য সবাই এগিয়ে আসুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মডেল যদি অনুসরণ করতে না পারেন আপনারা ছিটকে যাবেন বাংলাদেশের রাজনীতি থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বল্প দিনে বাংলাদেশের ভিতরে একে অপরের সাথে সুসম্পর্ক, শুধু ফেসিবাদের বিরুদ্ধে শুধুমাত্র সুচ্চার ডক্টর মোহাম্মদ ইউনূস, আর বাকি সবাইকে নিয়ে উনি যেভাবে দেশ গড়তে চাচ্ছেন সেই মানসিকতায় আমরা যেন তৈরি হয়ে যাই, আমরা যেন বিশৃঙ্খলা নিজেদের ভিতরে না করি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।